This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা, এই যে বাংলাদেশে তারেক রহমানের জমানা শুরু হলো, মানে বিএনপির জমানা নতুন করে শুরু হলো, এতে আমরা পশ্চিমবঙ্গ কতটা স্বস্তিতে? আমরা কি আদৌ নিরাপদ? নয়াদিল্লি এবার কি পদ্মাপাড়ের প্রতিবেশীকে নিয়ে একেবারে নিশ্চিন্ত থাকতে পারবে 100%? জামাত শেষ পর্যন্ত ক্ষমতায় আসতে পারেনি, সেটা আমরা জানি। জামাতিরা ক্ষমতায় আসতে পারেনি, যেটা আশঙ্কা ছিল। ভারতের বিদেশ মন্ত্রকের কাছে এটা কি সত্যি খুব বড় স্বস্তির খবর? হ্যাঁ, তার কিছুটা তো বটেই। দেখুন, কট্টর জামাতেই সিঁদুরে মেঘ দেখছিল নয়াদিল্লি, মানে ভারত। সেই আশঙ্কার জায়গা থেকে তারেক রহমানের দলের 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসা বিএনপি জোটের 217 আসন ভারতের জন্য মন্দের ভালো। এটা অনস্বীকার্য। হাসিনাহীন বাংলাদেশে নাকের বদলে নরুন তো পেল ভারত। নাকের বদলে নরুন পাওয়া গেল। ভারত আহ্লাদিত হতেই পারে। নরেন্দ্র মোদী তো গতকালই তারেককে জয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা যে বিজেপিকে স্বস্তি দিয়েছে, সেটা শুভেন্দু অধিকারীর কথা শুনলেই বুঝতে পারবেন। শেষ পর্যন্ত জামাতকে রোখা গেছে। জামাতকে হারিয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি বা তার সহযোগী দলগুলো। এক্ষেত্রে আমি মনে করি বাঙালি হিন্দুরাও একটা নির্ণায়ক ভূমিকা নিয়েছেন। এটা একজন বাঙালি হিসেবে রাজনীতির বাইরে আমার মনে হয়েছে ভালো হয়েছে। বাংলাদেশ জামাত পার্টি তো 80টা ভোট পেয়েছে, জামাতের শক্তি বাড়ছে। এর আগেও জামাতরা সরকারে ছিল, কোনো সময় সমর্থনও করেছিল। সংখ্যা কম ছিল, 18টা সিট ছিল আগে জামাতদের, 68টা হয়েছে। ভারতবর্ষে বিজেপির কখনো 2টো সিট ছিল, এখন ভারত সরকার চালাচ্ছে। আগামী দিনে জামাতাও বাংলাদেশ শাসন করতে পারে। এখানে জামাত হেরেছে, এখানে জামাত 2 মানে তৃণমূল কংগ্রেস, এরাও এখানে হারবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে নতুন সরকারকে ওয়েলকাম করেছেন, নতুন প্রধানমন্ত্রীকে ওয়েলকাম করেছেন, তার ফলে আমরা বিশ্বাস করি সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা আগামী সরকার সুনিশ্চিত করবে। দেখুন, শুভেন্দু অধিকারী আপাদমস্তক রাজনীতিক, কিন্তু আমাদের রাজ্যের বিরোধী দলনেতা বা বঙ্গ বিজেপির অন্য নেতারা বিএনপির ওপর যতটা আস্থা দেখাচ্ছেন, প্রকৃত চিত্র কি ঠিক তাই? 26-এর ভোটে বিএনপি এবং জামাত, মানে যে ভোট হয়ে গেল বাংলাদেশে, আলাদাভাবে লড়লেও আদতে এমন এমন অনেক মুখ আছে, সেই মুখগুলোকে দেখিয়ে আমরা বলতেই পারি যে তারা মুদ্রার এপিঠ এবং ওপিঠ। তারা জিতেছে, সেই নিয়েই এই প্রতিবেদন। সেখানেই চিন্তার কারণ, দীর্ঘ 23 বছর এই জামাত এবং বিএনপি একসঙ্গে ঘর করেছে, মানে জোট রাজনীতি করেছে হাসিনার বিরুদ্ধে, মানে হাসিনা বিরোধী শক্তি। এবার যদি আওয়ামী লীগ নির্বাচনে থাকতো, তাহলে নিশ্চিতভাবেই তাদের ওই জোট বা ঘর ভাঙতো না, সেটা হলফ করে বলে দেওয়া যায়। জোট করেই তারা ভোটে লড়তো হাসিনার বিরুদ্ধে। শুভেন্দু কি খোঁজ রাখেন যে বিএনপি এবং জামাতের প্রতীকে জিতে আসা 3 জনের বিরুদ্ধে, পার্টিকুলারলি এই 3 জনের বিরুদ্ধে ভারত বিরোধী কার্যকলাপের বিরাট অভিযোগ রয়েছে? অভিযোগ বললে ভুল হবে। শেখ হাসিনার জমানায় ওই 3 জনকে মৃত্যুদণ্ড দিয়েছিল আদালত। মারাত্মক সব অভিযোগ, এবং এরা ভারত বিরোধী চক্রী। ইউনুস এসে এই 3 জনকেই জেলের বাইরে নিয়ে আসে। সেই লুৎফুজ্জামান বাবার, আব্দুস সালাম পিন্টু এবং আজহারুল ইসলাম, এই 3 জনই কিন্তু এবার বিপুল ভোটে জিতেছেন। তাহলে বাংলাদেশে নয়া সরকারে নয়াদিল্লি কতটা স্বস্তি দেখতে পাচ্ছে? এদের নিয়ে কি চিন্তা একটুও থাকছে না? আসুন একে একে এই যে 3 চরিত্রের কথা বললাম, এদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে। প্রথম, নাম্বার 1, লুৎফুজ্জামান বাবার, বিএনপির প্রাক্তন মন্ত্রী। বিএনপি জামাত জোট সরকারের, মানে যখন তাদের জোট সরকার ছিল, সেই জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন এই বাবা। এবার নেত্রকোনা 4 আসন থেকে বিএনপির ধানের শীষ প্রতীকে জিতেছেন বাবর। প্রতিদ্বন্দ্বী জামাতের প্রার্থীকে 1,21,042 ভোটে হারিয়েছেন বাবর।
এখন তারেক রহমানের নিরাপত্তার বিষয়টিও বাবরই দেখছেন বলে খবর। 2004-এর 21শে আগস্টের সেই গ্রেনেড হামলা মনে পড়ে তো? এবং ওই বছরেই চট্টগ্রাম অস্ত্র মামলা দীর্ঘ সময় জেলে কাটিয়ে 2025-এ সেদিন ইউনূসের সৌজন্যে জেল থেকে মুক্তি পেয়েছেন বাবর। এবার তিনি জল মন্ত্রকের দায়িত্ব পাচ্ছেন, জল মন্ত্রক। এবার আসুন দ্বিতীয় চরিত্রের কথা বলি। আব্দুস সালাম পিন্টু বরাবরই বিএনপি করে এসেছেন, বর্তমানে বিএনপির ভাইস চেয়ারম্যান, মানে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির ভাইস চেয়ারম্যান। জোট সরকারে বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রকের প্রতিমন্ত্রী ছিলেন, শিক্ষা, শিল্প, তথ্য মন্ত্রকের দায়িত্ব সামলেছেন। বরাবরের মতো এবারও টাঙ্গাইল 2 আসন থেকে তিনি জিতেছেন, প্রায় 2 লক্ষের কাছাকাছি ভোট পেয়েছেন। এই 2004-এর যে 21শে আগস্টের সেই গ্রেনেড হামলা, সেই গ্রেনেড হামলার মামলায় এই পিন্টু 17 বছর জেল খেটে জেল থেকে বেরিয়ে এসেছেন, সেটাও কিন্তু ইউনূস জমানায়। এবার পাচ্ছেন শিল্প মন্ত্রকের দায়িত্ব। এবার আসুন তৃতীয় ব্যক্তির কথায়, তৃতীয় চরিত্র এটিএম আজহারুল ইসলাম, জামাতের অন্যতম শীর্ষ নেতা, সহকারী সাধারণ সম্পাদক। তিনি বসবেন বাংলাদেশের পার্লামেন্টে, তিনি জিতেছেন। রংপুর 2 আসন থেকে জামাতের দাঁড়িপাল্লা প্রতীকে জিতেছেন, প্রায় 1,35,000 ভোট পেয়ে এবার নির্বাচিত হয়েছেন। হাসিনা শাসনে মৃত্যুদণ্ড তারও হয়েছিল, এরও কিন্তু মৃত্যুদণ্ড হয়েছিল। 2025-এর 25শে মে তিনিও সুপ্রিম কোর্ট থেকে মুক্তি পান, বাংলাদেশের সুপ্রিম কোর্ট থেকে। এদের নিয়ে ভারতের দুশ্চিন্তার জায়গাটা ঠিক কোথায় জানেন? এইবার ব্যাখ্যাকারে বলি। এই 3 জনই ভারত বিরোধী চক্রান্তে লিপ্ত ছিলেন কোনো না কোনো সময়। ভারতের গোয়েন্দা দপ্তরের রিপোর্টে এদের নাম রয়েছে। ফলে বুঝতেই পারছেন ভারতের নিরাপত্তা এবং ভূ রাজনৈতিক প্রেক্ষাপট, যাকে জিওপলিটিক্স বলা হয়, তাতে কিন্তু এই লুৎফুজ্জামান বাবরদের ফিরে আসা নয়াদিল্লির উদ্বেগ বাড়াতেই পারে ভেতরে ভেতরে। দেখুন এবার কার বিরুদ্ধে ঠিক কী ধরনের অভিযোগ। বাবর তার মেয়াদে, মানে তিনি যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন এই 2001 থেকে 2006, তখন উত্তর পূর্ব ভারতে উলফার মতো, উলফা বলেন অনেকে, আলফা বলেন অনেকে, এই উলফার মতো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বাংলাদেশে নিরাপদ আশ্রয় পেয়েছিল, প্রশ্রয় তো পেয়েই ছিল। বাবরের বর্তমান রাজনৈতিক সক্রিয়তা ভারতের 7 সিস্টার্স রাজ্যগুলোর স্থিতিশীলতার জন্য আবার একটা হুমকি হয়ে উঠতে পারে কি? আশঙ্কার জায়গাগুলো বলছি। 2004-এর অস্ত্র চোরাচালান মামলার ঘটনায় বাবরের যোগ ছিল। অসমের বিদ্রোহীদের হাতে অস্ত্র পৌঁছে দিয়েছিল এই বাবর বাহিনী, এবং পাকিস্তানের ISI এর সঙ্গেও বাবরের সুসম্পর্ক অজানা নয়। বাংলাদেশের নতুন করে এই যে পাকপ্রীতি শুরু হয়েছে, পাকিস্তান প্রেম, তাতে বাবরের ফিরে আসা ভারতকে কতটা নিশ্চিন্তে থাকতে দেবে? এই বাবরের সময়কালেই হরকত উল জিহাদের মতো শক্তিগুলো, এই গোষ্ঠীগুলো শক্তিশালী হয়ে উঠেছিল, পুষ্ট হয়েছিল। যে হরকত উল ভারতে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত বলে গোয়েন্দা সূত্রের খবর। বাবরের রাজনীতিতে ফেরা কট্টরপন্থী শক্তিগুলোকে উৎসাহিত করতেই পারে। শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে বাংলাদেশের যে গভীর দ্বিপাক্ষিক কৌশলগত সম্পর্ক তৈরি হয়েছিল, বাবরের মতো ভারত বিরোধী হিসেবে পরিচিত নেতাদের ক্ষমতায় ফেরা সেই সম্পর্কে ফাটল ধরাতে পারে কি? এটা অন্যতম আশঙ্কার জায়গা। আব্দুস সালাম পিন্টুও ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত করার চক্রান্তে জড়িত ছিল বলে গোয়েন্দাদের খবর। দক্ষিণ এশিয়ায় সশস্ত্র জঙ্গি গোষ্ঠীকে সাহায্য করার অভিযোগ ছিল এই আব্দুস সালাম পিন্টুর বিরুদ্ধে। হরকত উল জিহাদ আল ইসলামীকে, মানে হুজি যাদেরকে বলা হয় এক কথায়, হরকত উল জিহাদ উল ইসলামীকে অর্থ জুগিয়েছিলেন এই পিন্টু। 2006-এর বারাণসী বিস্ফোরণ, 2007-এর আজমের শরীফ দরগায় হামলা এবং 2011-র দিল্লি বিস্ফোরণের পিছনে ছিল এই হুজি সংগঠনের হাত। পিন্টু হুজিকে অস্ত্র এবং গোলাবারুদ জুগিয়েছেন। জঙ্গি নেতা মুফতি হান্নানকে গ্রেনেডও যোগান দিয়েছিলেন এই বিএনপি নেতা। ভারতে নাশকতা চালাতে এই গ্রেনেড ব্যবহার করার অভিযোগ উঠেছিল।
আবার দেখুন, পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিদের অর্থ এবং অস্ত্র সংগ্রহের কাজেও এই পিন্টু লিপ্ত ছিলেন বলে ভারতীয় গোয়েন্দাদের দাবি। উলফাকে রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় দিয়েছেন। পাক গুপ্তচর আইএসআই এর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখতেন। পিন্টুর ভাই, এটাও মারাত্মক অভিযোগ, মাওলানা তাজউদ্দিন হুজির একজন শীর্ষ নেতা। অভিযোগ, 2004-এর 21শে অগস্ট গ্রেনেড হামলার পর তাজউদ্দিনকে পাকিস্তানে পালিয়ে যেতে সাহায্য করেছিলেন পিন্টু। জামাতের আজহারুল ইসলাম বরাবরই ভারত বিদ্বেষী চরিত্র। যে আজহারুল ইসলামের কথা বলছিলাম, আল বাদার বাহিনীর সঙ্গে যুক্ত ছিলেন আজহারুল ইসলাম। তার বিরুদ্ধেও এই একই অভিযোগ রয়েছে। অসম এবং মেঘালয়ের বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় প্রশ্রয় দিয়েছেন। কট্টরপন্থী এই জামাত নেতার সঙ্গে আইএসআই এর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। ভারতের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করার বিভিন্ন পরিকল্পনায় লিপ্ত ছিলেন এই জামাত নেতা। সীমান্তের অশান্তিতেও উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে তার। ফলে তারেক রহমানের এই বিএনপিকে নিয়ে নরেন্দ্র মোদী এবং তার দেশ, মানে আমাদের দেশ, কি খুব স্বস্তিতে থাকতে পারবে? ওভারঅলটা হয়তো দেখে মনে হচ্ছে ভালো, কিন্তু তার ভেতরে ভেতরে এই সরকারে থেকে যাচ্ছে কিছু ভারত বিরোধী মুখ। তারেক রহমান যদিও আশ্বস্ত করার চেষ্টা করেছেন যে তারেকের ঘোষিত নীতি, যেটা বাংলাদেশ বিফোর অল, এই নীতিতে বলা হয়েছে বাংলাদেশ অন্য কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না, আবার তাদের দেশের মাটিতে অন্য কোনো রাষ্ট্রকে হস্তক্ষেপ করতে দেবেও না। তারেক কি শেষ পর্যন্ত তার এই ঘোষিত নীতিতে অটল থাকতে পারবেন? বাংলাদেশের কথা তো শুনলেন, এবার শোনাই সোনার কথা। আজ কলকাতায় 22 ক্যারেট সোনার 10 গ্রামের দাম প্রায় 1,46,000 টাকা, আর 24 ক্যারেটের 10 গ্রাম সোনার দাম হচ্ছে 1,52,000 থেকে 1,57,000-র মধ্যে ঘোরাফেরা করেছে। কিন্তু সেই সোনার কথা আপনাদের শোনাবো না, শোনাবো আরও দামি সোনার কথা। সোনা পাপ্পু গ্রেপ্তার কেন হবে? ও তো তৃণমূলের সোনা। সোনা পাপু তো ভোট লুটেরা, কাউন্সিলরদের জেতায়, বিধানসভা লোকসভা করে। দেখুন, সাবেক খানের সঙ্গে ছবি, দেবাশিস কুমারের সঙ্গে ছবি, মুখ্যমন্ত্রীর ভাইয়ের সঙ্গে ছবি, বৈশানরের সঙ্গে ছবি, ধরবে কেন? যে যত লম্বা হাতি হোক, অপরাধ করলে তার জায়গা হবে জেলের পেছনে। সোনাপাপ্পুকে আমি কি করে জানবো কে সোনাপাপ্পু? সোনাপাপ্পু তাণ্ডব নৃত্য করলো 150-200 জনকে নিয়ে আজকে কাকুলিয়া রোডে, সেখানে বোতল ছোড়া হলো, বোম ছোড়া হলো, কিন্তু তার কোনো শাস্তি নেই। যারা অশান্তিতে জড়িত পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। এগুলো আইওএস করার জন্য পুলিশ যাকে বেরো তুলে নিয়ে আসে। এগুলো হচ্ছে তামা, পিতল, কাঁসা, হ্যাঁ, টিন, অ্যালুমিনিয়াম, এইসব ধরেছে। সোনাটাকে কবে ধরবি রে বাবা? বাকি সব অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে, শুধু একটি বা পার্টিকুলার ব্যক্তি ফেরার রয়েছে। সিগন্যাল না পেলে পুলিশের ক্ষমতা আছে নাকি ওকে গ্রেপ্তার করা? তৃণমূলের নেতাদের কথাই যদি পুলিশ চলে তাহলে আইনের শাসন বরবাদ হয়ে যায়, যা মানুষের নিরাপত্তাকে বিঘ্নিত করে। সোনার দাম তো বেড়েই চলেছে, তাকে তো ধরবার কোনো নাম নেই। সে উল্টে আগে লাদেন ভিডিও বার্তা ছাড়তো, হ্যাঁ, লাদেন ভিডিও বার্তা ছাড়তো, কিষানজি ভিডিও বার্তা ছাড়ে, এখন সোনা পাপ্পুও ভিডিও বার্তা ছাড়ছে। কারোর সঙ্গে যদি আমার ফটো থাকে তাহলে আমি দোষী হয়ে গেলাম? ফটো তো শুভেন্দু অধিকারীর সঙ্গে রাকেশ সিং এর আছে, রাকেশ সিং জেল খাটছে। এক একটা এলাকা এরা সব শহরের সাজান, ভোট লুট করে না, সামনে বিধানসভার ভোট আবার লাগবে তো। যাদের নামে অভিযোগ সকলে ধরা পড়েছে। পার্টিকুলার এই সোনা পাপ্পু নামক ব্যক্তিটি, সোনা হোক, হিরে হোক, প্ল্যাটিনাম হোক, যাই হোক, দিনের শেষে থাকবে জেলের পেছনে। এখন বিরোধীরা যার যার নাম দেবে, পুলিশকে তাদের অ্যারেস্ট করে বসিয়ে রাখতে হবে, এই ধরনের তো কোথাও কোনো নিয়ম লেখা নেই। আমাদের সোনাজয়ী যে মেয়েরা, সোনার মেয়েরা, তাদের শ্লীলতাহানি করেছিল বিজেপির এমপি ব্রিজভূষণ। উই ওয়ান্ট জাস্টিস বলে সেই মেয়েরা দিল্লির রাস্তায় বসেছিল। অমিত শাহের পুলিশ গিয়ে পিটিয়ে তুলেছিল সোনার মেয়েদের, আর নরেন্দ্র মোদী আর অমিত শাহ ব্রিজভূষণকে নিয়ে লোকসভায় বসেছিল। তো আপনাদের তখন সেটাকে একটু ব্রেকিং বলে মনে হলো? এতগুলো
এতগুলো নারী নির্যাতন হলো, বাইরে থেকে জেল থেকে বার করে নিয়ে এসে গলায় মালা পরাচ্ছে, টিকা পরাচ্ছে, বলছেন না কেন আপনারা? আপনাদের সংবাদ মাধ্যমরা বলছেন না কেন? পুলিশ খুঁজছে, পুলিশের ভূমিকা, পুলিশ অত্যন্ত ভালো ভূমিকা নেয় সর্বোচ্চ। তো ধরেন আপনি অন্য রাজ্যের কথা বলেন না কেন, যেখানে ধরছেই না, কোনো মতে ধরছেই না,